হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব এবং আমার সাথে তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তারা লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। এই বইটির ধারাবাহিকভাবে তোমাদের ডিটেল সলভ উইথ শর্ট ট্রিক সলিউশন করাচ্ছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে নিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃত্ত বা সার্কেল। তো চলো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। তো চলো স্ক্রিনে যাওয়া যাক। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলেছে। একটি বৃত্তের ব্যাস 28 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাস কোনটা? দেখো কয়েকটা জিনিস আমরা আগে জেনে নিই। এটা হচ্ছে কেন্দ্র, বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এবং এই কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো একটা প্রান্ততে যদি আমরা যুক্ত করি, তো সেটা হয়ে যায় এখানকার ব্যাসার্ধ বা রেডিয়াস। ঠিক আছে, তো এটার আমরা নাম দিতে পারি স্মল আর। তাহলে স্মল আর অর্থ কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে পারি, আদারওয়াইজ কি বলতে পারি? রেডিয়াস। ঠিক আছে, এবং এই দাগটা যদি আমরা আর একটু বড় করে দিই, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত যদি আমরা যুক্ত করে দিই, তাহলে টোটালটা যেটা দাঁড়াচ্ছে, টোটালটা, এই টোটালটাকে বলা হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত টোটালটাকে বলা হচ্ছে ব্যাস। ব্যাস বা ডায়ামিটার। ঠিক আছে, তো এটার বড়টার নাম দিচ্ছি আমরা বড় হাতের আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর, ঠিক আছে, এটা আমরা ক্যাপিটাল আর বা ডি দ্বারা ডিনোট করতে পারি, ডায়ামিটার। ঠিক আছে, ক্যাপিটাল আর বা ডায়ামিটার দ্বারা আমরা ডিনোট করতে পারি। তো এটাকে বলা হয় ব্যাস। আর কয়েকটা ফর্মুলা আমরা মাথায় রাখবো। বৃত্তের যখন আমরা পরিধি বের করব, পেরিমিটার বের করব, তো পরিধির ফর্মুলা হয়ে যায় 2 পাই আর। এই পায়ের মান এটা মাথায় রাখবে, পায়ের মান হয়ে যায় 22/7। ঠিক আছে, তো এটা হচ্ছে পরিধির ফর্মুলা। আর একটা যেটা আমাদের মাথায় রাখতে হবে, ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার অর্থাৎ স্মল আর তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই কয়েকটা বেসিক ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা যেটা মাথায় রাখতে হবে, যে ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর বাই 2, অর্থাৎ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ঠিক আছে, এই কয়েকটা বেসিক ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে, এবং আমরা পরবর্তী প্রশ্ন সলভ করতে গিয়ে আরো অনেক ফর্মুলা আমাদের জানবো। ঠিক আছে, তো দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে। একটি বৃত্তের ব্যাস 28 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, তাই না? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তো পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর কত, দেখো ব্যাস হচ্ছে 28, অর্থাৎ আমাদের ডায়ামিটার হচ্ছে 28। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? স্মল আর কত হয়ে যাবে? এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ, তার মানে এটা 2 দিয়ে ভাগ করতে গেলে কত হয়? 14। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 14। ঠিক আছে, তাহলে এখানে হবে 14 তার হোল স্কোয়ার। তো জাস্ট এটাকে আমরা কাটাকাটি করব। তাহলে এটা হচ্ছে 22/7 গুণ 14 স্কোয়ার হয়ে যায় 196। 7 দিয়ে এটা কাটা যাবে, 7 2 14, 7 8 56, 28। তাহলে 28 2 এদিকে হচ্ছে তোমার 56 6, হাতে থাকলো 5, 28 2 56, 56 আর 5 যোগ করতে গেলে 5 6 11 1, হাতে থাকলো 1, 5 আর 1 6 অর্থাৎ 61, 616। তাহলে 616 বর্গ সেমি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তো দেখো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে আশা করি। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। 2 নম্বরটা দেখো কি বলছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে ব্যাসার্ধ কত? তো এবার দেখো এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে এবং এখানে আমাদের ব্যাসার্ধ জানতে চেয়েছে। তো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? পাই আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল। ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের দেওয়াই হচ্ছে, কত দেওয়া আছে? 616। তো এখান থেকে জাস্ট আমরা ব্যাসার্ধর মানটা বের করবো, অর্থাৎ আর এর মানটা বের করবো। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 616। নিচে হচ্ছে পায়ের মান, আচ্ছা পায়ের মানটা আমরা পরে লিখছি। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 616, পায়ের মান হচ্ছে 22/7, তো নিচে হচ্ছে 22, 7টা উপরে চলে যাবে। এবার জাস্ট কাটাকাটি করো। 11 2 22, 11 5 55,
11 6 64, 2 দিয়ে 28, তাহলে 28 সাথে কত হয়ে যায়, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 8 56 6 হাতে থাকলো 5, 7 2 14 5 19, 196। তাহলে এই স্কোয়ারটা উঠে গিয়ে হয়ে যাবে রুট 196, আর রুট 196 মানে আমরা জানি কি 14। তাহলে আর এর মান পেলাম আমরা 14, এটাই জানতে চেয়েছিল যে ব্যাসার্ধ কত 14 সেমি। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি। 3 নম্বরটা দেখো কি বলছে, একটি বৃত্তের পরিধি 22 সেমি হলে ক্ষেত্রফল কত হবে। তো পরিধি বলে দিচ্ছে 22, অর্থাৎ আমরা পরিধির ফর্মুলা কি জানি, 2 পাই আর, এটা হচ্ছে পরিধির ফর্মুলা, যেটা আমাদের দেওয়া হচ্ছে কত 22। তো এখান থেকে আমরা আর এর মানটাকে বের করি। ঠিক আছে, তো আর এর মান আমরা যদি বের করি, তাহলে উপরে থাকছে 22 আর নিচে থাকবে 2 পাই। তাহলে 2 পাই 2 দিয়ে যদি এটা কাটা যায়, 2 দিয়ে এটা কাটা গেলে হচ্ছে 11 বাই পাই। আর 11 পাই মানে কি, উপরে 11 পায়ের মান হচ্ছে 22 বাই 7, নিচে 22, উপরে দুইটা চলে উপরে 7 চলে যাবে। তাহলে এটা দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 11 2 22, অর্থাৎ 7 বাই 2। আর এর মান পাচ্ছি আমরা 7 এর 2, আর অর্থাৎ রেডিয়াস বা ব্যাসার্ধ পাচ্ছি আমরা 7 বাই 2। তো জানতে কি চাইছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, পাই আর তার হোল স্কয়ার। পায়ের মান হচ্ছে 22 বাই 7 ইন্টু আর এর মান কত পেলাম 7 বাই 2, 7 বাই 2 তার হোল স্কয়ার, তাই না। তো 7 বাই 2 তার হোল স্কয়ার, তাহলে 22 এর 7 ইন্টু 7 7 49, আর নিচে হচ্ছে তোমার 4, 2 এর স্কয়ার 4, জাস্ট কাটাকাটি করো, 7 দিয়ে কাটা যাবে, 7 7 49, 2 দিয়ে 2 দিয়ে 4, 2 দিয়ে 11, আর 7 11 77, নিচে হচ্ছে 2, 77 বাই 2 মানে কত, জাস্ট ভাগ করে দাও, 2 দিয়ে 2 3 এ 6, 1 16 2 8 16 মানে 38.5, 38.5 বর্গ সেমি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 4 নম্বরটা দেখো কি বলছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গ মিটার হলে পরিধি কত মিটার হবে। তো ক্ষেত্রফল আমরা জানি কি, পাই আর তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, যেটা বলে দেওয়া হয়েছে 1386। তো এখান থেকে আমরা আর এর মান বের করবো, আর স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1386, নিচে হচ্ছে কত 22, উপরে চলে যাবে 7, জাস্ট কাটাকাটি করো, 11 দিয়ে 11 2 এ 22, 11 দিয়ে 11 1 কে 11, 2 28, আবার 11 2 এ 22, 6 11 6 66, 2 দিয়ে আবার কাটা যাবে, 2 দিয়ে 2 6 12, 2 দিয়ে 2 3 6 63, তাহলে 7 3 21 এর 1 হাতে থাকলো 2, 6 7 42 43 44, অর্থাৎ 441 হচ্ছে আর স্কয়ারের মান। ঠিক আছে, এই 441 হচ্ছে আর স্কয়ারের মান। তাহলে আর মানে কত হয়ে যাবে, স্কয়ারটা উঠে যাবে, রুট চলে আসবে, রুট উঠে হয়ে যাবে 441, তাহলে আর মানে কত হয়ে যাবে 21। ঠিক আছে, আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 21। জানতে কি চেয়েছে পরিধি কত, তো পরিধির ফর্মুলা আমরা কি জানি, 2 পাই আর, তো 2 ইন্টু পাই মানে হচ্ছে 22 এর 7, আর মানে তো পেলাম আমরা 21, জাস্ট কাটাকাটি করব, 7 দিয়ে 7 3 21, 3 2 6, 6 2 12 2, হাতে থাকলো 1, 6 2 12 এর 13, অর্থাৎ 132 মিটার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, পরিধি 132 মিটার। ঠিক আছে, খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 5 নম্বরটা দেখো কি বলছে, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো দেখো ব্যাসের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাত সেম হয়, কারণ আমরা কি জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তো সাপোজ যদি আমরা, এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3, এটা কিসের অনুপাত ছিল, ব্যাসের অনুপাত। তো এটা এখান থেকে যদি আমরা ব্যাসার্ধের অনুপাত বের করতে চাই, তাহলে 2 দ্বারা ভাগ করব, তাই না। তো দেখো আলটিমেটলি এখানে 2 2 তো কাটাই যাবে বোথ সাইড থেকে, তো আমাদের রেশিওটা একই থাকবে, ব্যাস আর ব্যাসার্ধ রেশিওটা একই থাকবে। তো এখানে জানতে কি চেয়েছে তাদের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ কি আমরা জানি পাই আর স্কয়ার, আমরা প্রথমটাকে ধরলাম r1 তার হোল স্কয়ার অনুপাত, দ্বিতীয়টাকে ধরছি আমরা পাই r2 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো যেহেতু তাদের রেশিওটা সেম, ব্যাস আর ব্যাসার্ধের রেশিওটা সেম, যদি ব্যাস হয় 2:3 তাহলে ব্যাসার্ধ হবে 2:3। কি বললাম, ব্যাস যদি আমাদের 2:3 হয়, 2:3 হয় এদের রেশিওটা, তাহলে ব্যাসার্ধেরও রেশিওটা সেমই হবে, 2:3 হবে। ঠিক আছে, চেঞ্জ হবে না। তো এখানে দেখো পাই তো বোথ সাইড থেকে কাটাই যাবে, পাইটা আমরা কেটে দিলাম,
তো আর স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার করতে হবে একবার এদিকে, আর এদিকে করতে হবে 3 এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার কত হয়ে যায় 4, আর 3 এর স্কোয়ার হয়ে যায় 9। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার 4:9। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তোমরা শুধু এটা জাস্ট মাথায় রাখবে, ব্যাসের যা অনুপাত হবে ব্যাসার্ধেরও সেম একই অনুপাত হবে। ঠিক আছে, আর যা যখনই বলবে ক্ষেত্রফল তখনই জাস্ট কি করবে স্কোয়ার লাগিয়ে দেবে, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব খুব সহজে। চলো নেক্সট কোশ্চেন। 6 নম্বরটা দেখো কি বলছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত হচ্ছে 5:6, তাদের ব্যাসের অনুপাত কত হবে? তো পরিধির ফর্মুলা আমরা কি জানি, 2 পাই আর। প্রথমটাকে আমরা r1 ধরলাম এবং দ্বিতীয় অনুপাতটাকে কি ধরেছি 2 পাই আর 2। ঠিক আছে, তো দেখো পরিধির যেটা রেশিওটা দাঁড়ায়, তাহলে দেখো এখানে 2 পাই তো কাটাই যাবে, শুধু জাস্ট চেঞ্জ হবে কি ব্যাসার্ধটা চেঞ্জ হবে, আর r1 আর r2টা চেঞ্জ হবে। তো এটাই জাস্ট এখানে দেওয়া আছে 5:6, দুটোই আলাদা আলাদা আছে, অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার ব্যাসার্ধের অনুপাত, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, আর ব্যাসার্ধের অনুপাত যদি 5:6 হয়, তাহলে ব্যাসের অনুপাত কি হবে? তাহলে ব্যাসের অনুপাত সেমই হবে, আমি এর আগেরটাতে বললাম 5:6ই হবে, তাই না? তাহলে আমাদের অ্যান্সারও যেটাই দাঁড়াবে 5:6, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এখানে দেখো পরিধির অনুপাত যেটা, ব্যাসার্ধের অনুপাত সেটা, এবং ব্যাসের অনুপাত সেটা সেম, সবটি একই। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি, 7 নম্বরটা দেখো কি বলছে, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো দেখো এবার এখানে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে কত, 4:9। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধের অনুপাতে যাব কেমন করে? তো আগের বার কি করেছিলাম, স্কোয়ার ক্ষেত্রফলে যাওয়ার সময় স্কোয়ার করেছিলাম, এবার যখন আমরা ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধতে আসবো জাস্ট এখানে রুট করে দেবো, 4:9 থাকবে, এবার জাস্ট রুট করে দেবো। ঠিক আছে, ক্ষেত্রফল থেকে যখন আমরা ব্যাসার্ধতে আসবো তখন আমরা রুট করে দেবো, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 2:3। 2:3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 8 নম্বরটা দেখো কি বলছে, কি চাকার ব্যাসার্ধ 7 সেমি, 44 কিলোমিটার অতিক্রম করে চাকাটি কতবার ঘুরবে? তো প্রথমে আগে আমরা দেখবো যে এক পাকে চাকাটি কত দূর যাচ্ছে। তো চাকাটি এক পাক বের করতে গেলে প্রথমে আমরা চাকাটির পরিধি বের করতে হবে। তো পরিধি আমরা কেমন করে বের করব? তো পরিধি বের করার ফর্মুলা আমি কি বলেছি, 2 পাই আর। তো 2 থাকলো, পায়ের মান হচ্ছে 22/7, আর আর এর মান হচ্ছে কত, এখানে দেখো ব্যাসার্ধ যেহেতু বলে দিয়েছে 7, তো এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো চাকাটির পরিধি কত। তো 7 তো কাটা যাবে, 22 × 2 = 44। তো চাকাটির পরিধি হচ্ছে 44 সেন্টিমিটার, অর্থাৎ সেমি। এটুকু ক্লিয়ার? ঠিক আছে, চাকাটির পরিধি আমরা পেয়ে গেলাম। এবার বলছে যে তাহলে 44 কিলোমিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে 44 কিলোমিটার থাকলো, দেখো এটা 44 কিলোমিটার, এটা হচ্ছে কিলোমিটার, আর নিচে ডিভাইডেড করবে সেমি, কত 44 সেমি দিয়ে। তো দেখো নিচেরটা সেমি উপরটা কিলোমিটার, এটা কখনো হতে পারে না, তো আমরা এক কাজ করতে পারি, উভয়কেই আমরা কি করে দেবো, সেমিতে কনভার্ট করে দেবো। তো এটা নিচেরটা সেমি আছে, এটাকে যদি আমরা সেমিতে কনভার্ট করি আমাদের কত দ্বারা গুণ করতে হবে? প্রথমে কিলোমিটারকে প্রথমে আমরা মিটারে যাব, মিটারে যাওয়ার জন্য আমাদের 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে কিলোমিটার থেকে মিটারে গেলাম। ঠিক আছে, এবার মিটার থেকে কিসে যাব, সেমিতে, অর্থাৎ 100 দিয়ে গুণ, সেন্টিমিটারে যাবো 100 দিয়ে গুণ। এবার জাস্ট কাটাকাটি করো, তাহলে এখান থেকে আমরা 44 কেটে দিব, তাহলে পড়ে থাকলো কত, একের পিছনে 3 দিয়ে 5টা জিরো, 1 2 3 4 5, তাহলে এতবার ঘুরবে চাকাটি, কতবার ঘুরবে? ঠিক আছে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, একের পিছনে 5টা জিরো। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন কি, 9 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি, 4 সেমি, 6 সেমি, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত সেমি? তো দেখো তিনটি বৃত্ত আছে, তিনটি বৃত্ত কথা বলা হয়েছে, এবং প্রথম বৃত্তটির ব্যাসার্ধ বলে দিয়েছে, অর্থাৎ আরটা বলে দিয়েছে কত 2, এবং দ্বিতীয় বৃত্তটির বলে দিয়েছে কত 4, এবং তৃতীয় বৃত্তটির ব্যাসার্ধ বলে দিয়েছে 6। ঠিক আছে, এবং এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ তাহলে আমরা ক্ষেত্রফলের সমষ্টি কি জানি, প্রথম বৃত্তটির ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়ে যাবে, পাই r1 তার হোল স্কয়ার, এটা একটা ক্ষেত্রফল। দ্বিতীয়টির ক্ষেত্রে কি হয়ে যাবে, পাই r2 তার হোল স্কয়ার, এটা একটা ক্ষেত্রফল। এবং তৃতীয়টির ক্ষেত্রে কি হয়ে যাবে, পাই r3 তার হোল স্কয়ার। তো তিনটি বৃত্তের ক্ষেত্রফলটা কি সমষ্টি, অর্থাৎ যোগফল।
তো এখান থেকে যদি আমরা যোগফল করি, দেখো পাইটা কমন যাবে প্রত্যেকটা থেকে। পাই যদি কমন যায় তাহলে পড়ে থাকছে কি r1 তার হোল স্কোয়ার প্লাস r2 তার হোল স্কোয়ার প্লাস r3 তার হোল স্কোয়ার, তাই না? তো এখানে তো আমরা আর এর মানগুলো জানি, আর এর মান কত 2, তো পাইটা পাই থাকলো। আর এর মান হচ্ছে তোমার কত 2 এর স্কোয়ার অর্থাৎ 4 প্লাস r2 হচ্ছে কত, এটা হচ্ছে r2, এটা হচ্ছে r1, এটা হচ্ছে r3, ঠিক আছে? তাহলে r2 এর মান অর্থাৎ কত 4, 4 এর স্কোয়ার হয়ে যাবে 16, আর এটা হচ্ছে তোমার 6 এর স্কোয়ার 36। তাহলে এই সবটিকে যোগ করতে গেলে কত পাই, 16 আর 4 20, 20 আর এদিকে তোমার 36 অর্থাৎ 56। তাহলে এই সবটিকে যোগ করে যেটা পাবো আমরা 56 পাই, তাই না? তাহলে এই তিনটি বৃত্তের ক্ষেত্রফল যোগ করে পেলাম আমরা কত 56 পাই, 56 পাই। এবং তারপরে দেখো কি বলছে যে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান কি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত সেমি। তো এরকম যদি একটা অপর একটি আরেকটা বৃত্ত বলেছে এবং যার ক্ষেত্রফল কি বলেছে, তার ক্ষেত্রফল বিশিষ্ট হচ্ছে সমান, অর্থাৎ এটার যে ক্ষেত্রফলের সমষ্টি পেলাম এরই সমষ্টির সমান হয়ে যাবে কি আরেকটি বৃত্তের ক্ষেত্রফল। তো সেটাও আমরা নিশ্চয়ই জানি আমরা পাই আর স্কোয়ারই হবে, পাই আর স্কোয়ার হবে, এবং এর ব্যাসার্ধ কত সেটা জানতে চেয়েছে। তো এখান থেকে আমরা খুব সহজে আমরা এর ব্যাসার্ধটা বের করতে পারবো। তো দেখো বোথ সাইড থেকে আমরা পাইটা কেটে দিতে পারি। এবার আর স্কোয়ারের মান পাচ্ছি আমরা 56, তাহলে আর স্কোয়ারের মান পাচ্ছি আমরা 56, তাহলে এখান থেকে আর এর মান পেয়ে যাবো আমরা √56। তাহলে আর মানে কত পেয়ে যাবো, এই 56টাকে আমরা ভেঙে লিখতে পারি 4 গুণ 14 অর্থাৎ 4 14 56। তাহলে আর পাচ্ছি আমরা √4 এর থেকে যদি 4 যদি রুট থেকে বের করি তাহলে পাবো 2, আর 14টা তো বেরাবে না, তো সুতরাং এখানে 14টা রুটের মধ্যে থাকবে। তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কি 2√14 বা 2√14, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন সি। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 10 নম্বরটা দেখো কি বলছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ কত। তো এখান থেকে দেখো একটা আমরা এক কাজ করতে পারি, এটা আমাদের বৃত্ত এবং এই বৃত্তের এটা হচ্ছে কি কেন্দ্র। এই কেন্দ্র থেকে যদি আমরা বৃত্তের প্রান্ত একটা দাগ টেনে দিই, এটা হচ্ছে আমাদের কি রেডিয়াস বা ব্যাসার্ধ, তাই না? তো এটা হচ্ছে আমাদের কত সেমি বলে দিয়েছে 14 সেমি। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের 14 সেমি, অর্থাৎ আমরা আর সমান জানলাম কি 14 সেন্টিমিটার। এবার এখানে একটা বৃত্ত চাপ অঙ্কিত করা হয়েছে, একটা চাপ তৈরি করা হয়েছে। সাপোজ ধরে নিলাম এটা একটা আমাদের চাপ, এইখান থেকে এটা একটা আমাদের চাপ, এবং এখানে একটা আমাদের কোণ উৎপন্ন হয়েছে। দেখো এটা একটা আমাদের কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার মান কত সেটা জানতে চেয়েছে, যে কোণ উৎপন্ন কোণের পরিমাপ কত, তাই না? এই কোণের মানটা কত সেটা আমাদের জানতে চেয়েছে। তো এই কোণের মানটা কত আমরা কিভাবে বের করব। তো দেখো এই 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 যে চাপটা তৈরি হয়েছে, এই চাপটা আমাদের বলে দিয়েছে কতটি চাপ তৈরি হয়েছে 22/3, 22/3 সেমি একটা চাপ তৈরি হয়েছে। তো এখানে একটা যে কোণ উৎপন্ন হয়েছে কোণটা কত সেটা আমরা বের করব। তো দেখো আমরা জানি কি টোটাল বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি, টোটাল বৃত্তটা হয়ে যায় আমাদের 360 ডিগ্রি, এটা মাথায় রাখবে। তো দেখো আমরা পরিধি কি জানি, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, তাহলে 2 পাই আর হচ্ছে পরিধি, তাহলে 2 পাই আর সমান আমরা লিখতে পারি 360 ডিগ্রি। আমাদের যেহেতু কোণ জানতে চেয়েছে ওই জন্য আমরা এখানে কিন্তু 360 করলাম, ঠিক আছে? তাহলে 2 পাই আর সমান হচ্ছে আমাদের 360 ডিগ্রি, অর্থাৎ আমাদের পরিধিটাই হচ্ছে কি 360 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমে দেখবো 1 সেমিতে কত ঘুরবে, কতটা কোণ উৎপন্ন করবে। তাহলে 1 সেন্টিমিটারে আমাদের কোণ উৎপন্ন করবে 360 বাই 2 পাই আর, 2 পাই আর। জানতে কি চেয়েছে 22/3 সেমিতে কতটি কোণ উৎপন্ন করবে। তাহলে 22/3 সেন্টিমিটারে কোণ উৎপন্ন করবে কি ঐকিক নিয়মে 360/2 পাই আর ইন্টু 22/3, জাস্ট ঐকিক নিয়ম। তো এখানে দেখো মানগুলো জাস্ট পুট করব, উপরে 360 নিচে 2, পায়ের মান হচ্ছে 22/7, তাহলে নিচে থাকলো 22, 7টা চলে যাবে উপরে। আর এর মান কত, রেডিয়াস হচ্ছে 14 ইন্টু 22/3। তো জাস্ট এবার কাটাকাটি করো, তো 22 তো কাটা যাবে, 7 দিয়ে 7 2 14, আর 2 2 4, 4 3 12, 12 12 3 36 অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার যেটা দাঁড়াবে
22/3 সেমিতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে এই কোণটা কত হয়ে যাবে এখানকার? 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর একটা ফর্মুলা আছে, এস ইজ ইকুয়াল টু আর থিটা। তোমরা এখান থেকেও করতে পারো, এখান থেকে রেডিয়ানের মান বেরাবে এবং সেখান থেকে ডিগ্রিতে কনভার্ট করলে কিন্তু অ্যান্সারটা পাওয়া যায়। ঠিক আছে, তো ওটার থেকে এটা এটা বেস্ট আমার মনে হয়েছে, তাহলে কিছু মাথায় রাখতে হবে না। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 11 নম্বরটা দেখো কি বলছে, যে বৃত্তের কেন্দ্রে 16.5 সেমি চাপ 45 ডিগ্রি একটি কোণ। আগেরটাতে যেমন আমরা কোণ বের করলাম, এবার এখানে কোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি, এবং এখানে চাপ উৎপন্ন যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার 16.5। এই যেখানে একটা যেটা চাপ উৎপন্ন হয়েছে, এই চাপটা হচ্ছে তোমার 16.5। তাহলে পরিধি কত, অর্থাৎ টোটালটা কত? ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তো দেখো 45 ডিগ্রিতে চাপ কতটা উৎপন্ন হয়েছে? 16.5, 16.5 সেমি। তাহলে 45 ডিগ্রিতে 16.5 সেমি চাপ উৎপন্ন হয়েছে, তাহলে 1 ডিগ্রিতে কত কত ডিগ্রি কতটি চাপ উৎপন্ন হবে? তাহলে 16.5 সেমি বাই কত? 45 ডিগ্রি। এবার পরিধি অর্থাৎ 360 ডিগ্রিতে কতটি উৎপন্ন হবে? তাহলে 360 উৎপন্ন হয়ে যাবে তোমার 16.5 নিচে 45 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি। তো জাস্ট কাটাকাটি করব। তো দেখো এই ডিগ্রি এই ডিগ্রি তো কাটা যাবে, এই পয়েন্ট উঠে নিচে হয়ে যাবে 10। তাহলে এই শূন্য কাটা যাবে, 9 দিয়ে 9 5-এ 45, 9 দিয়ে 9 4-এ 36, আর 5 দিয়ে এটাকে কাটা যাবে, 5 3-এ 15, 5 3-এ 15। তাহলে থাকছে কত? 33-এর সাথে 4 গুণ, 33-এর সাথে 4 গুণ, 33-এর সাথে 4 গুণ করলে কত হয়? 4 3-এ 12, 2 হাতে থাকলো 1, 4 3-এ 12, আর 1-এ 13, অর্থাৎ 132 সেমি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 12 নম্বরটা দেখো কি বলছে, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, এবং এই ব্যাসার্ধটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তাই না? আর এখানে একটা কি চাপ তৈরি করা হয়েছে, এখানে একটা চাপ তৈরি করা হয়েছে, সাপোজ ধরলাম এটা একটা বৃত্তচাপ বা সেক্টর, এই সেক্টরের মান হচ্ছে কত? 3.5 সেমি, 3.5 সেমি, 3.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, আমরা কিভাবে বের করব? তো দেখো আমরা কি জানি, এই বৃত্তটার পরিধির ফর্মুলা কি হয়ে যাবে? 2 পাই আর। তো যখন এই বৃত্তটার পরিধি হচ্ছে 2 পাই আর, তখন তার ক্ষেত্রফল কি হয়ে যায়? পাই আর স্কয়ার। ঠিক আছে, যখন আমাদের এই বৃত্তের পরিধি হবে 2 পাই আর, তখন তার ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর স্কয়ার। এবার যখন এখানে সাপোজ এখানে বলেছে 3.5 সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এবার যখন আমাদের ভেবে নিলাম 1 সেমির একটা চাপ উৎপন্ন হবে, তখন তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? পাই আর স্কয়ার বাই 2 পাই আর, তাই না? আর যখন আমাদের 3.5 সেন্টিমিটারের একটি চাপ উৎপন্ন হবে, তখন তার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার বাই 2 পাই আর ইন্টু 3.5। এবার জাস্ট মানগুলো পুট করব, এই এই পয়েন্টটা উঠে গিয়ে নিচে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। আর দেখো এই 8 দিয়ে এটা কাটা গেলে একটা স্কোয়ারটা কাটা গিয়ে একটা আর পড়ে থাকবে, এই পাইটা কাটা যাবে। এখানে দেখো আর এর মানটা আমরা জানি, আর এর মানটা কত? আর এর মান হচ্ছে 5। তো এখানে জাস্ট আমরা এবার মানটা পুট করতে পারি, আর এর মান হচ্ছে 5, নিচে হচ্ছে 2 ইন্টু 35/10। তো 5 যেটা কাটা যাবে, 5 2 10। দেখো তাহলে উপরে কি পড়ে থাকছে? 35, আর নিচে পড়ে থাকছে কত? 4। তাহলে 35/4 মানে কি? ভাগ করি, 4 দিয়ে 4-এ 8-এ 32, পড়ে থাকছে 3, দশমিকের সাহায্যে 0, 4 7-এ 28, 2 দশমিকের সাহায্যে 0, 4 5-এ 20, অর্থাৎ 8.75, 8.75 হয়ে যাবে ক্ষেত্রফল। তাহলে কত হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 8.75। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেমি ও 10 সেমি। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? তো দুটি বৃত্ত আছে,
একটা বড় বৃত্ত, একটা ছোট বৃত্ত। তো এটার ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 16 সেন্টিমিটার। এটার ব্যাসার্ধ বলে দিয়েছে 16 সেন্টিমিটার, অর্থাৎ বড় চাকাটির ব্যাসার্ধ বলে দিয়েছে 16 সেন্টিমিটার এবং ছোট চাকাটির ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তো নির্দিষ্ট দূরত্ব আছে। দেখো এই চাকাটা যদি সাপোজ ধরে নাও ঘুরে এদিকে যদি যায়, এটাও যত দূর যাচ্ছে এবং এটাও যত দূর যাচ্ছে, ডিস্টেন্স কিন্তু সেম, কিন্তু এই যত এই বড় চাকাটি কি কম বার ঘুরবে এবং ছোট চাকাটি অবভিয়াসলি বেশি বার ঘুরবে, তাই না? যেহেতু চাকাটি ছোট এবং এই রাউন্ডটা বেশি দেবে। আর বড় চাকাটি যেহেতু চাকাটা বড় ওই জন্য রাউন্ডটা কম লাগবে, কিন্তু ডিস্টেন্স দুটোরই সেম থাকবে। তো আমরা এবার এক কাজ করি, বড় চাকাটির পরিধিটা বের করি। পরিধি বের করার ফর্মুলা জানি আমরা কি, 2 পাই আর, 2 পাই আর, আর এখানে জানি আমরা কত, 16। ঠিক আছে, তাহলে 2 পাই আর করলাম, কতবার ঘুরছে এটা আমরা পরিধি পেলাম, এক পরিধি অর্থাৎ কি একবার যতটা ঘুরলো এটা সেটার পেলাম। এবার এরকম কতবার ঘুরছে বড় চাকাটি, 200 বার ঘুরছে, তাহলে 200 বার ঘুরালাম। তাহলে এই যে এই 200 বার ঘুরলো, এই ডিস্টেন্সটা যেটা গেল এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এই টোটাল ডিস্টেন্সটা ছোট চাকাটি অর্থাৎ এর পরিধি কত, 2 পাই আর মানে কত, 10। এটার যে পরিধি, ডিস্টেন্সও সমানই থাকবে তাই না, তাহলে এর হচ্ছে এটা পরিধি, অর্থাৎ এটাকে দিয়ে যদি এটা আমরা ভাগ করি ছোট চাকাটার পরিধি দিয়ে, তাহলে 2 পাই আর আর অর্থাৎ 10। তাহলে ছোট চাকাটি কতবার ঘুরবে, ওই যদি বড় চাকাটি যদি 200 বার ঘুরে ছোট চাকাটি কতবার ঘুরবে, তো জাস্ট এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাই। দেখো এখানে 2 পাই তো কাটাই যাবে দুই সাইড দিয়ে, আর এখানে দেখো একটা জিরো কাটা যাবে, তাহলে 16 দিয়ে 32 অর্থাৎ 320 বার হয়ে যাবে কিন্তু এখানকার সঠিক উত্তর, অপশন সি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 12 সেমি ও 8 সেমি, ছোট চাকাটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 120 বার ঘুরলে বড় চাকাটি কতবার ঘুরবে। তো এবার দেখো বড় চাকাটি কতবার ঘুরবে সেটা জানতে চাইছে। তো বড় চাকাটির পরিধি প্রথমে আমরা বের করে নেব। তো পরিধি কত হয়ে যাবে, 2 পাই আর, আর কত, আর হয়ে যাবে এখানকার 12। ঠিক আছে, বড়টা হচ্ছে 12, এটা হচ্ছে তোমার বড় চাকাটির পরিধি। তাহলে ছোট চাকাটির পরিধি কত হয়ে যাবে, ছোট চাকাটির হয়ে যাবে 2 পাই ইন্টু আর, আর অর্থাৎ 8। এবার ছোট চাকাটি কতবার ঘুরছে দেখো, 120 বার বলছে। দেখো ছোট চাকাটি নির্দিষ্ট দূরত্বে 120 বার ঘুরছে, তাহলে এটা ঘুরছে 120 বার, তাহলে এটা পেয়ে গেলাম আমরা টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত দাঁড়াচ্ছে, 2 পাই ইন্টু 8 ইন্টু 120। আর বড় চাকাটির পরিধি কত আছে, 2 পাই ইন্টু 12। তাহলে বড় চাকাটি কতবার ঘুরবে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবো এটাকে সলভ করলে। তো 2 পাই তো কাটা যাবে, 12 দিয়ে 12 10-এ 120, আর তাহলে 8 10-এ 80। তাহলে বড় চাকাটি কতবার ঘুরবে, 80 বার। তাহলে নাম্বার অফ রেভলিউশন কতবার হয়ে যাবে, 80 বার হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 220 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো প্রশ্নটা ভালো করে বুঝবে, একটা বৃত্ত আছে এরকম, এই বৃত্তটার ক্ষেত্রফল বিশিষ্ট 220 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র বলেছে। আচ্ছা, এর ভিতরে একটা বৃহত্তম বর্গক্ষেত্র আমরা অঙ্কন করব, যত বড় হয়, এর থেকে তো আর বড় হবে না। তো এখান থেকে একটা আমরা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটাই জানতে চেয়েছে। দেখো বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তো কিভাবে পাবো। তো প্রথমত দেখো আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফলটা জানি, যেটা আমরা জানি কি, পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 220, তাই না। দেখো আমরা কিভাবে বের করছি, তো এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব, অর্থাৎ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 220, নিচে হয়ে যাবে তোমার 22, উপর হয়ে যাবে 7। তাহলে এটা 22 যেটা কাটা যাবে, 22 1 22 অর্থাৎ 10, 7 10 70। তাহলে আর স্কোয়ার হয়ে যাবে তোমার 70, তাই না। তাহলে আর মানে কত হয়ে যাবে, √70, অর্থাৎ রেডিয়াস পেয়ে যাবো আমরা, বৃত্তের রেডিয়াস পেয়ে যাবো 70। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি আমাদের বৃত্তের কেন্দ্র হয়, তো এই কেন্দ্র বরাবর এখান থেকে যদি একটা কর্ণ অঙ্কন করি, বর্গক্ষেত্রে যেটা যদি আমরা কর্ণ অঙ্কন করি, এই কর্ণটাই কিন্তু বৃত্তের কি হয়ে যায়, ব্যাস হয়ে যায়, তাই না। এখান থেকে এইটুকুটো যদি ব্যাস হয়, ব্যাসার্ধ হয়, তাহলে এটা কি হয়ে যাবে, ব্যাস। অর্থাৎ এটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, ভালো করে দেখবে,
এখান থেকে এটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, এটা তাহলে কি হয়ে যাবে, আমাদের ব্যাস হয়ে যাবে। তো এখানে আমরা এটা পাচ্ছি আমরা কি ব্যাসার্ধ, তাহলে ব্যাস কি হয়ে যাবে, তাহলে ব্যাস হয়ে যাবে কি জাস্ট 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে ডায়ামিটারটা পেয়ে যাব কত, 2√70। ঠিক আছে, ডায়ামিটার পেয়ে যাচ্ছি আমরা কি 2√70। তাহলে আমরা এই বাহুটা যেটা পাচ্ছি, তাহলে আমাদের এখানকার কি এটা বর্গের ক্ষেত্রের কর্ণ, বাহু তো না জাস্ট বর্গক্ষেত্রের কর্ণ, সেটা পাচ্ছি আমরা 2√70। ঠিক আছে, এবং এখানে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় হাফ ইন্টু কর্ণ তার হোল স্কোয়ার, কর্ণ তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা কর্ণ তো পেয়ে গেলাম, হাফ ইন্টু কর্ণটা তাহলে কত পাচ্ছি 2√70, 2√70 তার হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু 2 এর স্কোয়ার 4, আর √70 এর স্কোয়ার হয়ে যাবে শুধু 70। তাহলে এটা দিয়ে যদি কাটা যায় 2, তাহলে 70 দুগুণা 140, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে 140 বর্গ সেমি। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। খুব ভালো এবং একটা কনসেপ্ট ক্লিয়ার কোশ্চেন। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা যদি না জানো তাহলে কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা মার্ক করে রেখো। চলো নেক্সট প্রশ্ন কি আছে। 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 28 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি। তো আমি তোমাদের সুবিধার্থে ছবিটা আগে থেকে ড্র করে নিয়েছি। তো দেখো একটা বর্গক্ষেত্র আছে, তোমরা বাইরের বর্গক্ষেত্রটা লক্ষ্য রাখো, যেটার বাহু বলে দিয়েছে 28 সেমি, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত হয়ে যায় 28 করেই হবে, তাই না? একটা যদি 28 হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই হবে 28 সেমি করে। এবার বলেছে এই বর্গক্ষেত্রের ভিতরে একটা কি আছে, বৃত্ত আছে, বৃহত্তম বৃত্ত। তো বৃহত্তম বৃত্ত ড্র করা আছে, তার ক্ষেত্রফল কত, এই ক্ষেত্রে আমরা কিভাবে পাবো। তো দেখো বর্গক্ষেত্রের যেটা বাহু সেটা কি হয়ে যাবে, বৃত্তের সেটা হয়ে যাবে ব্যাস। ঠিক আছে, বর্গক্ষেত্রের যেটা বাহু, অর্থাৎ এই যে বাহুটা যেটা হচ্ছে 28, সেটা বৃত্তের কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে, তাই না? তাহলে এটা যদি ব্যাস হয়, ব্যাস যদি 28 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে এটা যদি ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, 28 এর অর্ধেক, অর্থাৎ এটা হয়ে যাবে 14, এটা হয়ে যাবে 14। অর্থাৎ আমরা আর এর মানটা কত পাচ্ছি 14, তাই না? আর এর মানটা পাচ্ছি বা রেডিয়াস পাচ্ছি আমরা 14। তো এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো বৃত্তের। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর তার হোল স্কোয়ার। তাহলে পায়ের মান হচ্ছে 22 এর 7, আর এর মান কত, আর এর মান পেলাম 14, 14 এর স্কোয়ার, তাই না? তাহলে 22 এর 7, 14 এর স্কোয়ার হচ্ছে 196, জাস্ট কাটাকাটি করতে হবে, 7 দিয়ে কাটা যাবে এটাকে, 7 2 14, 7 8 56, আর এটা হচ্ছে 28 2 56, 6 হাতে থাকলো 5, 28 2 56, 56 আর হচ্ছে 5 অর্থাৎ 61, তার মানে 616 বর্গ সেমি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে 616 বর্গ সেমি। বোঝা গেছে আশা করি। চলো পরবর্তী প্রশ্ন কি আছে? 17 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। তো সাপোজ প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। ঠিক আছে, একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এর অন্তর্বৃত্ত, ঠিক আছে, অন্তর্বৃত্ত অর্থাৎ বৃত্তটা থাকবে কোথায়, ভিতরে। তো চলো এবার একটা বৃত্ত ড্র করে নিই, অন্তর্বৃত্ত। তো এটা হলো একটা আমাদের অন্তর্বৃত্ত। ঠিক আছে, এবার কি করতে বলেছে, একটা পরিবৃত্ত করতে বলেছে, অর্থাৎ বাইরের দিকে একটা বৃত্ত করতে বলেছে। তো একটা বাইরের দিকে বৃত্ত করে নিই। বৃত্তটা এমন ভাবে থাকবে, বর্গক্ষেত্রের কোণগুলোকে স্পর্শ করে থাকবে। ঠিক আছে, তো হলো যাই হোক কম বেশি। তো অন্তর্বৃত্ত করলাম, একটা পরিবৃত্ত করলাম, এবার ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে, অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত। তো সাপোজ তোমরা এখানে একটা লক্ষ্য রাখো, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, তাই না? তো বর্গক্ষেত্রের বাহুটা যদি আমাদের এ হয়, বর্গক্ষেত্রের বাহুটা যদি আমাদের এ হয়, তাহলে বৃত্তের বৃত্তের ব্যাসার্ধটা কত হবে, এর অর্ধেকটা হবে। এটা যদি এ হয়, এর অর্ধেকটা হবে ব্যাসার্ধ, তাই না? দেখো বর্গক্ষেত্রের যেটা বাহু ওটা বৃত্তের কি ব্যাস, যেটা বর্গক্ষেত্রের বাহু ওটা বৃত্তের হচ্ছে কি ব্যাস।
তো এটা যদি a হয় তাহলে ব্যাসটা কি হয়ে ব্যাসার্ধটা কি হয়ে যাবে a/2 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা r1 ধরি, একটা হচ্ছে r1 একটা হচ্ছে আমাদের r2। r1 অর্থাৎ রেডিয়াস 1 রেডিয়াস 2। তো যেটা অন্তর্বৃত্ত সেটাকে আমরা r1 ধরছি। আর যেটা পরিবৃত্ত সেটাকে আমরা r2 ধরছি। তাহলে যে অন্তর্বৃত্তটা আছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কত হয়ে যাবে a/2। এটুকু একটু বোঝা গেল। দেখো যেটা বর্গক্ষেত্রের বাহু ওটা কি ওটা হচ্ছে অন্তর্বৃত্তের কি ব্যাস। তাহলে ব্যাস যদি a এখানে সাপোজ আমরা a ধরেছি, এটা যদি a হয় তাহলে ব্যাসার্ধটা কি হয়ে যাবে a/2 হয়ে যাবে। এটুকু একটু ক্লিয়ার। এবার দেখো পরিবৃত্তের ক্ষেত্রে, পরিবৃত্তের ক্ষেত্রে যেটা বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ আমরা কি জানি এই যে এটা। তাহলে যেটা বর্গক্ষেত্রের কর্ণ সেটা হচ্ছে কি পরিবৃত্তের ব্যাস। যেটা বর্গক্ষেত্রের কর্ণ সেটা হয়ে যাবে পরিবৃত্তের ব্যাস, তাই না? তাহলে এখানে কর্ণের ফর্মুলা আমরা কি জানি? কর্ণের ফর্মুলা জানি আমরা a√2। ঠিক আছে? এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে a√2 আর সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে কি করতে হবে? তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কি এখানকার ব্যাসার্ধ, কার পরিবৃত্তের এটা ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ a√2/2। ঠিক আছে? তাহলে এটার আমরা রেডিয়াস পেলাম, এটারও রেডিয়াস পেলাম। আমাদের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়? দেখো ক্ষেত্রফলের ফর্মুলা যায় পাই আর স্কয়ার। এটা r1 রাখলাম, একটা হচ্ছে r2। তাহলে পাই r2 তার হোল স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে অন্তর্বৃত্ত, এটা হচ্ছে পরিবৃত্ত। তাহলে প্রথমটির ক্ষেত্রে দেখো এখানে দেখো পাই পাই তো কাটাই যাবে, পাই এর ঝামেলা রাখছি না আমরা। r1 স্কয়ার আর তাহলে কত বেরিয়েছে r1 টা a/2 তার হোল স্কয়ার অনুপাত r2 কত বেরিয়েছে a√2/2 তার হোল স্কয়ার। ঠিক আছে? তো দেখো এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে হবে a স্কয়ার বাই 2 এর স্কয়ার হচ্ছে 4 অনুপাত এটা হয়ে যাবে a স্কয়ার আর √2 টা উঠে শুধু হয়ে যাবে 2, রুটটা উঠে যাবে। ঠিক আছে? √2 এর স্কয়ার স্কয়ার আর রুটটা ক্যানসেল হয়ে শুধু কি থাকবে 2 থাকবে পড়ে। আর এটা হচ্ছে 2 এর স্কয়ার 4। আর এখান থেকে দেখো 4 4 তো কাটাই যাবে, এটা স্কয়ার স্কয়ার কাটা যাবে, কিছু পড়ে থাকলো না মানে কি পড়ে থাকলো 1। তাহলে আমাদের রেশিওটা কি দাঁড়াচ্ছে 1:2, 1:2। ঠিক আছে? খুবই সহজ। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট মাথায় রাখবে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণ সমান হয়ে যাবে কি পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস। ঠিক আছে? আর যেটা তোমার বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের যেটা বাহু ওটা হয়ে যাবে অন্তর্বৃত্তের ব্যাস। অন্তর্বৃত্তের ব্যাস। ঠিক আছে? যেটা বর্গক্ষেত্রের কর্ণ ওটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস আর যেটা বর্গক্ষেত্রের বাহু সেটা হয়ে যাবে অন্তর্বৃত্তের ব্যাস। এই যেটা বর্গক্ষেত্রের বাহু এটা হয়ে যাবে কি অন্তর্বৃত্তের কি ব্যাস। ঠিক আছে? আশা করি এইটুকু বুঝতে পেরেছো এই দুটো কনসেপ্ট। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। 18 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত? বৃত্ত বলে দিয়েছে আমাদের একটি, সাপোজ ধরলাম এটা আমাদের একটা বৃত্ত, এর পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্র, পরিলিখিত অর্থাৎ বাইরের দিকে একটা বর্গক্ষেত্র আছে এরকম, এটা হচ্ছে একটা আমাদের পরিলিখিত বৃত্ত। ঠিক আছে? আর কি বলে দিয়েছে অন্তর্লিখিত একটা বৃত্ত আছে, অর্থাৎ বর্গক্ষেত্রের কি বলেছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত।
তাহলে একটা পরিলিখিত বর্গক্ষেত্র হলো আর একটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র, অর্থাৎ এইরকম টাইপের দেখতে হবে। এটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। তাই পরিলিখিত বর্গক্ষেত্র অর্থাৎ বৃত্তের বাইরের দিকে, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্র অর্থাৎ বৃত্তের ভিতরের দিকে। ঠিক আছে, এদের পরিসীমার অনুপাত জানতে চেয়েছে। তো এদের পরিসীমার অনুপাত আমরা কিভাবে পাবো? তো দেখো, একটা হচ্ছে আমাদের পরিলিখিত, একটা হচ্ছে আমাদের অন্তর্লিখিত। তো প্রথমে আমি আমাদের বের করতে বলেছে পরিসীমা। পরিসীমা বের করতে গেলে আমাদের বাহুর দরকার, তাই না? তো আমরা বাহুটা কিভাবে পাবো? তো দেখো, এটা যদি বৃত্তটা দেখো, বৃত্তটা লক্ষ্য রাখো, বৃত্তটা যদি ওটা হয়, তাহলে বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে বৃত্তের এখান থেকে এটা যদি আমরা যুক্ত করি, এটা যদি আমরা আর ধরে নিই, তাহলে বর্গক্ষেত্রে দেখো এটা যদি আর হয়, তাহলে এখান থেকে আমি যদি এটা যোগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে কি 2r। তাহলে দেখো, একটা জিনিস লক্ষ্য রাখো, যেটা বৃত্তের ব্যাস, অর্থাৎ এটা যে বৃত্ত, এটা বৃত্তের যদি ব্যাস হয়, যেটা বৃত্তের ব্যাস ওটা কি বর্গক্ষেত্রের, অর্থাৎ ছোট বর্গক্ষেত্রের ওটা কি হয়ে যাবে? কর্ণ। ছোট বর্গক্ষেত্রের ওটা হয়ে যাবে কি? কর্ণ। তাহলে এখানে আমরা লিখতে পারি কর্ণ ছোট বর্গক্ষেত্রের, অর্থাৎ অন্তর্লিখিত যেটা আছে, তাহলে ছোট বর্গক্ষেত্রের কর্ণর সমান হয়ে যাবে কি এখানে? 2r। কর্ণ এখানকার কি হয়ে যাবে? 2r। ঠিক আছে, তো যেটা বৃত্তের বৃত্তের যেটা ব্যাস, যেটা বৃত্তের ব্যাস ওটা অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কি? কর্ণ। ঠিক আছে, অপর পক্ষে দেখো, যেটা বর্গক্ষেত্র, যেটা বৃত্তের ব্যাস, যেটা বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এটা হয়ে যাবে অপর পক্ষে। সাপোজ ধরে নাও এটা যদি বৃত্তের ব্যাস হয় এখান থেকে এটা, তাহলে এটা কি হয়ে যাবে? বর্গক্ষেত্রের বাহু। বড় বর্গক্ষেত্রটার কি হয়ে যাবে? এটা বাহু হয়ে যাবে, তাই না? তাহলে পরিলিখিত পরিলিখিত বর্গক্ষেত্রের যেটা বাহুর মান, সেটা বৃত্তের কি? ব্যাসের মান। সে দুটাই সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা বাহু কত হয়ে যাবে? এটা হচ্ছে বাহু, পরিলিখিত বৃত্তের বাহু হয়ে যাবে 2r। তো আমাদের বাহুর দরকার, আমাদের বাহুর মান দরকার আমাদের পরিসীমা বের করতে গেলে। তো পরিলিখিত বৃত্তের বাহু তো পেয়ে গেছি, আর অন্তর্লিখিত বৃত্তের আমরা কর্ণ পেয়েছি। কর্ণ থেকে আমরা বাহুতে যাব। তো কর্ণ থেকে বাহুতে যাওয়ার ফর্মুলা কি হয়ে যায়? √2 ইন্টু বাহু, যেটা সমান আমাদের বলে দেওয়া হয়েছে কত? কর্ণ। এটা হচ্ছে কর্ণের ফর্মুলা। কর্ণের ফর্মুলা কি হয়ে যায়? কর্ণ সমান হয়ে যায় √2 ইন্টু বাহু। ঠিক আছে, তো এখানে আমরা কর্ণের মানটা তো জানি কত? 2r। 2r, এখান থেকে আমরা বাহুটা পেয়ে যাব। বাহু সমান হয়ে যাবে নিচে √2, উপরে হয়ে যাবে 2r, তাই না? তাহলে এখান থেকে আমরা বাহুটাও পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে যদি আমরা √2টা ক্যান্সেল করি, সেখান থেকেও হবে। দেখো, উপর এটা যদি আমরা উপর নিচে √2 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে নিচে হচ্ছে 2 2 কাটা যাবে। এটা হয়ে যাবে তোমার 2r ইন্টু √2, আর নিচে হয়ে যাবে তোমার শুধু 2 2 2 তো কাটাই যাবে, তাহলে হয়ে যাবে তোমার √2r। √2r, তাহলে বাহুটা বেরাচ্ছে এটার কত? √2r। তাহলে এর বাহুটা আমরা পাচ্ছি কত? √2r। এবার পরিসীমা জানতে চেয়েছে, এরও বাহু পেয়ে গেলাম। দেখো, এটাও কিন্তু বর্গক্ষেত্র, এটাও বর্গক্ষেত্র, আর এটাও বর্গক্ষেত্র, দুটোই কিন্তু বর্গক্ষেত্র। তাহলে পরিসীমা বের করতে হবে, অর্থাৎ এর সাথেও 4 গুণ করব। এর বাহু পেলাম 2r, আর এর বাহু পেলাম √2r। তাহলে পরিসীমা, অর্থাৎ এর সাথে 4 গুণ করব, এর সাথেও 4 গুণ করব, তাহলে পরিসীমাটা পাবো। তো দেখো, 4 4 তো বোথ সাইড থেকেই কাটা যাবে, আর আর তো কাটা যাবে, তাহলে পড়ে থাকছে কত? 2 আর √2। তাহলে 2:√2 হয়ে যাবে এদের অ্যাকচুয়াল অ্যান্সার। 2:√2 অপশন সি তে আছে। দেখো, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 19 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 24 মিটার ব্যাসযুক্ত বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো একটা বৃত্তাকার মাঠ আছে। তো এই বৃত্তাকার মাঠের 24 মিটার ব্যাসযুক্ত বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত একটি রাস্তা আছে। অর্থাৎ
এরকম একটা 4 মিটার চওড়ার একটা রাস্তা আছে, ঠিক আছে। এবং যে বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ, ছোট বৃত্তটা, এই বৃত্তটার ব্যাসটা বলে দিয়েছে কত, 24 মিটার। তাহলে এটা হচ্ছে মাঠ, ভিতরেরটা হচ্ছে কি মাঠ, এটা হচ্ছে তোমার মাঠ, যেটা ছোট বৃত্ত দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঠ। এই মাঠের ব্যাসটা বলে দিয়েছে কত, 24। ব্যাসটা বলে দিয়েছে 24, এটা যদি 24 হয় টোটালটা, ব্যাস যদি 24 হয়, ব্যাসার্ধ কত হবে, 12। এটাও হবে 12, এটাও হবে 12। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম, তাই না? আর কি বলে দিয়েছে, বাইরের দিকটা হচ্ছে 4 মিটার চওড়া। এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা ডিস্টেন্সটা, এটা হচ্ছে তোমার 4 মিটার চওড়া, ঠিক আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত, অর্থাৎ এই বাইরের যেটা ক্ষেত্রফল সেটা কত, সেটাকে আমরা বের করব। কেমন করে বের করব, দেখো সাপোজ আমরা প্রথমে বড় বৃত্তটা দেখব, বড় বৃত্তটা, ঠিক আছে, এই বড় বৃত্তটা। তাহলে এই বড় বৃত্তটার ব্যাসার্ধ কত বেরালো, 12 আর 4 16, অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধ আগে আমরা ক্ষেত্রফলটা কি জানি, পাই, পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় আমাদের কি, পাই আর স্কোয়ার, তাই না? ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় পাই আর স্কোয়ার। তো আমরা যখন বড় বৃত্তটা ধরবো, তখন বড় বৃত্তটার ক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে রেডিয়াসটা হয়ে যাবে 12 আর 4 16, 12 আর 4 16, 16 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, পাই আর স্কোয়ার, এখানে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা তাহলে কত হয়ে যাবে, এর রেডিয়াসটা কত আছে, ছোট বৃত্তটার রেডিয়াস হচ্ছে তোমার 12, তাহলে 12 স্কোয়ার, এটা বাদ দিলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। অর্থাৎ বড় বৃত্ত থেকে যদি আমরা ছোট বৃত্তটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই না? তো দেখো এখান থেকে দেখো পাইটা আমরা কমন নিতে পারি। পাইটা কমন নিতে গেলে কি থাকে পড়ে আমাদের, 16 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তো এটা পাইটা আবার রাখলাম 16 স্কোয়ার। আর দেখো এটা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এক কাজ করতে পারি আমরা, পায়ের মানটা এখানে আমরা পুট করে দিই। পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু দুটোর একবার যোগ করব, তাহলে 6 আর 2 8, আর 1 1 2, একবার 28 হবে, গুণ একবার বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হয়, 4। যা সেটাকে কাটাকাটি করব, অর্থাৎ আমি এটা যে মানটা পুট করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। একবার 16 আর 12 যোগ করলাম, একবার 16 থেকে 12 বিয়োগ করলাম। তো জাস্ট কাটাকাটি করো, 7 দিয়ে কাটা যাবে, 7 4 28 আর 4 4 16, তাহলে 16 2 32, হাতে থাকলো 3, 16 2 32 আর 3 35, তাহলে 352 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। রাস্তার ক্ষেত্রফল 352 বর্গমিটার। চলো নেক্সট প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার চওড়া বাগান করতে প্রতি বর্গমিটার 21 টাকা হিসাবে কত টাকা খরচ হবে। তো একটা বৃত্তাকার মাঠ আছে এবং এই মাঠের ব্যাসার্ধ বলে দিয়েছে 280 মিটার, এবং এর বাইরে পরিসীমা বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 7 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এটা হচ্ছে তোমার মাঠ আর এটা হচ্ছে তোমার বাগান, ঠিক আছে। তাহলে দেখো বাগানের ক্ষেত্রফলটা কত দাঁড়াচ্ছে আমাদের। তো বাগানের ক্ষেত্রফল আমরা বাগানের বাগানের যেটা ক্ষেত্রফল, তার আগে আমরা কি করলাম, বাগানের যে রেডিয়াস বা ব্যাসার্ধ সেটা আগে আমরা বের করি। তাহলে এটা হচ্ছে তোমার 280, এটা হচ্ছে তোমার 7, তাহলে টোটালটা হয়ে যাবে কত, এটা তোমার 287। অর্থাৎ আমরা বড়টার নাম দিলাম, বড়টার রেডিয়াস পেলাম, বড়টার রেডিয়াসের নাম দিলাম R1 এবং ছোট রেডিয়াসটার নাম দিব আমরা R2। তাহলে অর্থাৎ মাঠের যেটা ব্যাসার্ধ, দেখো মাঠ আর বাগান সহ যেটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, সেটা হচ্ছে তোমার 287, আর মাঠের যেটা শুধু ব্যাসার্ধ সেটা হচ্ছে তোমার 280, ঠিক আছে। তাহলে বাগান যেটা আছে, বাগান সহ বৃত্ত যেটা আছে, তার ক্ষেত্রফল কি হয়ে যাবে, পাই R1 তার হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, মাঠের ক্ষেত্রফলটা কত দাঁড়াবে, তাহলে পাই R2 তার হোল স্কোয়ার, এটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল যে ভিতরের যেটা ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ বড় বৃত্ত থেকে যদি আমরা ছোট মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেখানে তো আমাদের হবে, বাগানটা আমরা করব, তাই না।
আর সেখানেই বলেছে আবার 21 টাকা করে প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, বাগানটার ক্ষেত্রফল। তাহলে বাগানটার ক্ষেত্রফল আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা এক কাজ করতে পারি, এটার যেটা ক্ষেত্রফল বেরোবে যত বর্গমিটার, এবং প্রতি বর্গমিটারে বলছে 21 টাকা করে খরচ হচ্ছে, তাহলে জাস্ট এর সাথে 21 টাকা 21 গুণ করে দেবো। তাহলে এবার এটাকে যদি সলিউশন করি, পাইটা কমন নিয়ে নিব। পাইটা যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকবে কি ভিতরে r1 তার হোল স্কয়ার মাইনাস r2 তার হোল স্কয়ার ইন্টু 21। তাহলে এখানে পায়ের মান হচ্ছে 22 এর 7, r1 স্কয়ার, r এর মান হচ্ছে 287 তার হোল স্কয়ার মাইনাস 280 তার হোল স্কয়ার r2 এর মান, আর এদিকে হচ্ছে তোমার 21। তাহলে দেখো এখান থেকে তোমার 7 দিয়ে কাটা যাবে, 7 3 21। আর এক কাজ করতে পারি আমরা, 22 3 কত হয়ে যায় 66। তাহলে আমরা এইটার কাজ করে নিলাম। আর এখানে দেখো একবার, এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে একবার যোগ করলে কত হয় 287 প্লাস 280, তাহলে হচ্ছে তোমার এটা 7, 8 8 16 6, হাতে থাকলো 1, 2 2 4 1 5, 587 গুণ, আর এটা কত পাচ্ছি দেখো, একবার বিয়োগ করব অর্থাৎ 7। তাহলে এই দুটোর প্রথমে আগে গুণ করব, তারপর 66 দ্বারা গুণ করব। তাহলে 66 গুণ, এই দুটোর গুণ করতে গেলে কত হয় দেখো, 7 7 49 এর 9, হাতে থাকলো 4, 6 7 42, আর 4 46, 46 এর 6, হাতে থাকলো 4, 7 5 35, 35, আর এদিকে 4 39, তাহলে 3969। ঠিক আছে, এর সাথে 66 গুণ। তো দেখো এখান থেকে আমরা অপশন টেস্ট করতে পারি, 6 9 54, তো একক ডিজিট হচ্ছে আমাদের 4 আসার কথা, কিন্তু দেখো দুটো অপশন আমাদের 4 আসে, তার মানে আমরা বুঝতে পারছি অপশন এ তো হবে না, আর অপশন বি ও হবে না, অপশন সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তো আমাদের কিছু করার নেই, আমাদের গুণ করেই দেখতে হবে। তাহলে আমরা এক কাজ করতে পারি, কিরকম গুণ করব দেখো, আমরা ভেঙে ভেঙে গুণ করব। 39 69, এটার সাথে দেখো 66 গুণ, তো আমরা জাস্ট এখানে এক কাজ করতে পারি, 60 যোগ 6 এভাবে করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 6 দিয়ে গুণ করা মানে কি, 60 দিয়ে গুণ করা হচ্ছে তোমার 6 9 54 4, হাতে থাকলো 5, 6 6 36 36, আর এদিকে তোমার 5, 36 5 এ 41, 41 এর 1, হাতে থাকলো 4, 6 9 54 54, আর 4 58, 58 এর 8, হাতে থাকলো 5, 3 6 18 18, আর এদিকে তোমার 5 এ 23, আর একটা 0, প্লাস 6 দিয়ে গুণ করতে গেলে আবার এই সংখ্যাটাই আসবে, অর্থাৎ 23 8 1 4, আর এই দুটোকে আবার যোগ করতে হবে, তাই না? তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা দেখো, 4 আর 0 যোগ করতে গেলে হবে 4, 4 আর 1 যোগ করতে গেলে হবে 5, 8 আর 1 যোগ করতে গেলে হবে 9, 8 আর 1 যোগ করতে গেলে হলো 9, 3 আর 8 হচ্ছে তোমার 11, 11 এর 1, হাতে থাকলো হচ্ছে 1, 3 2 5, আর 1 6, আর এটা হচ্ছে তোমার 2, অর্থাৎ এত 26 19 54, 26 19 54 দেখো কোন অপশনে আছে, অপশন ডি তে আছে, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। একটু ক্যালকুলেটিভ, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। 21 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেমি, অর্থাৎ বাহুগুলো 5 সেমি করে, প্রত্যেকটা বাহু হচ্ছে 5 সেমি করে, এই বাহুটাও 5, এই বাহুটাও 5, এই বাহুটাও 5, আর এর মধ্যে একটা বৃত্ত আছে অন্তর্বৃত্ত, বা এটাকে আমরা ইন রেডিয়াসও বলতে পারি। যাই হোক, হলো না, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এর ব্যাসার্ধ কত সেমি বলেছে, এর ব্যাসার্ধ কত সেমি, অর্থাৎ এটা যদি সেন্টার হয় তাহলে এটা এটা হবে এর ব্যাসার্ধ, এই বাহুটাও হতে পারে ব্যাসার্ধ, এটাও হতে পারে ব্যাসার্ধ, এটাও হতে পারে ব্যাসার্ধ। তো এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা হচ্ছে কি, ব্যাসার্ধ কার ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে যাবে বাহু বাই 2√3,
এটা একটা ফর্মুলা। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বা ইন রেডিয়াসও তোমরা বলতে পারো। তাহলে এটার ফর্মুলা হয়ে যাবে বাহু বাই 2√3। তো এখানে বাহুটা কত দেওয়া আছে? বাহুটা দেওয়া আছে 5 আর 2√3। তো এরকম দেখো অপশনে কিন্তু নেই। তো এখান থেকে আমরা এক কাজ করতে পারি। কি কাজ করতে পারি? দেখো এখানে নিচে যেহেতু √3 দেওয়া আছে, তো আমরা এক কাজ করতে পারি, √3 দিয়ে দুই সাইডেই গুণ করতে পারি। 2√3 আছে, তো তো এখানেও আমরা √3 দিয়ে গুণ করব আর নিচেও একটা √3 দিয়ে গুণ করব। উপর নিচে দুই দিকে √3 দিয়ে গুণ করতে গেলে কি হয়ে যায় দেখে নাও আমাদের। তাহলে √3 আর √3 হয়ে যাবে শুধু 3, আর 3 এর সাথে 2 গুণ করতে গেলে হয়ে যাবে কত? 3 2 6, এটা হয়ে যাবে 6। তাহলে এটা হয়ে যাবে তোমার 5√3/6। 6 বা 6 যাই হোক, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, বাংলা ইংরেজি গরমিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 5√3/6 হয়ে যাবে, এটা আমাদের সঠিক উত্তর, অপশন সি। এটাকে তোমরা ইন রেডিয়াসও বলতে পারো। তাহলে ইন রেডিয়াসের ফর্মুলা হয়ে যাবে বাহু বাই 2√3। ইম্পর্টেন্ট একটি জিনিস, দেখো সিডিএস 2001 এসেছিল। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 22 নম্বরটা দেখো কি বলছে। 16π√3 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? একটা সমবাহু ত্রিভুজ আছে, এর একটা বৃত্ত আছে, পরিবৃত্ত অর্থাৎ বাইরের দিকে বৃত্তটি। আগেটা ছিল অন্তর্বৃত্ত, এবার এটা হচ্ছে পরিবৃত্ত, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এটা, ঠিক আছে? তো এর পরিধিটা বলে দিয়েছে 16π√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত সেটা বের করতে বলেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত সেটা বের করতে বলেছে। তো আমার পরিবৃত্ত হোক আর অন্তর্বৃত্ত হোক, আমাদের পরিধি কি হবে? পরিধি হচ্ছে, আমরা ফর্মুলা জানি 2πr, আর এটা সমানে আমাদের বলে দিয়েছে কত? 16π√3। তো জাস্ট এখান থেকে আমরা পাইটা ক্যান্সেল করতে পারি, আর 2 দিয়ে 2 8 এ 16, অর্থাৎ এখান থেকে আমরা রেডিয়াসটা পেয়ে গেলাম 8√3। এটুকু ক্লিয়ার? 8√3 আমরা পেয়ে গেলাম। তো আগেরটা যেমন আমরা দেখলাম অন্তর ব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের অন্তর ব্যাসার্ধ, সেটার ফর্মুলা ছিল কি? ভালো করে লিখে দিই আমি, দেখো তোমাদের। সমবাহু ত্রিভুজের অন্তর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বা ইন রেডিয়াস, এর ফর্মুলা ছিল কি? বাহু বাই 2√3, এটা ছিল। আবার অপরদিকে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, যেটা আমরা জানি এটাকে বলা হয় সারকাম রেডিয়াস, ঠিক আছে? সারকাম রেডিয়াস এর ফর্মুলাটা হয়ে যাবে বাহু বাই √3, বাহু বাই √3। এটা জাস্ট একটু মাথায় রাখবে। সংক্ষেপে আমরা লিখতে পারি ইন রেডিয়াস, যার ফর্মুলা, বাহুকে আমরা যদি এ ধরে নিই তাহলে a/2√3, এটাকে বাহু ধরলাম, এটাকে বাহু। আর সারকাম রেডিয়াসের ফর্মুলা হয়ে যাবে a/√3। জাস্ট এটুকু ডিফারেন্স, ঠিক আছে? তো এবার দেখো এখান থেকে তো আমরা বৃত্তের রেডিয়াসটা পেয়ে গেলাম, তাই না? এই বৃত্তের রেডিয়াসটা পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা বের করব পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা কেমন করে বের করব? তো পরিবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা কি জানি আমরা? পরিবৃত্তের ব্যাসার্ধ ফর্মুলা জানি আমরা a/√3। পরিবৃত্তের ব্যাসার্ধ পেলাম a/√3, আর এখানে যেটা দেওয়া আছে তোমার 8√3। তো এখান থেকে তো তোমার এর মান যেটা দাঁড়াবে, অর্থাৎ বাহু যেটা আমাদের পাবো, √3 এ √3 গুণ হয়ে 3 3 8 এ 24, তাহলে বাহুর মানটা পেয়ে যাবো এখান থেকে আমরা 24, অর্থাৎ এর মান পেয়ে গেলাম আমরা 24। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়?
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় √3/4 ইন্টু বাহু তার হোল স্কোয়ার, বাহু তার হোল স্কোয়ার। আর বাহুকে এখানে আমরা এ ধরেছি, তাহলে √3/4 ইন্টু বাহু অর্থাৎ 24 স্কোয়ার। 24 স্কোয়ার কত হয়ে যায় √3/4 ইন্টু 576। তাহলে 4 দিয়ে এটা কাটা যাবে, 4 1 4, 4 4 16, 1 4 4 16, তাহলে √3 144 √3। ঠিক আছে, এটা আমাদের হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার 144 √3, অপশন ডি। আশা করি বোঝা গেছে। তো দেখো এটা হচ্ছে আমাদের বৃত্তের কি পেলাম, বৃত্তের রেডিয়াস পেলাম। এটা আমরা বৃত্তের কি পেয়েছিলাম, রেডিয়াস পেলাম। আর এই রেডিয়াস থেকে আমরা কি করলাম, পরিবৃত্তের রেডিয়াসটা বের করলাম। ঠিক আছে, 23 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 16 সেমি ও 12 সেমি হলে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি কত? তো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটা বাহু বলে দিয়েছে 12 সেমি এবং সমকোণ সংলগ্ন, তাহলে একটা 12 একটা অপরটি 16, এবং এর ভিতরে একটা পরিবৃত্ত আছে, দেখো বলে দিয়েছে পরিবৃত্ত অর্থাৎ বাইরের দিকে একটা বৃত্ত হবে। এরকম বৃত্তটা হবে, জাস্ট এরকম টাচ করে থাকবে। ঠিক আছে, ছবিটা যাই হোক হলো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এটা হচ্ছে এই বৃত্তটার সবসময় কেন্দ্রটা সবসময় মাথায় রাখবে যে অতিভুজের কেন্দ্রটা হবে, সমকোণী ত্রিভুজের অতিভুজের কেন্দ্রটা হবে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ব্যাসটা বের করতে পারবো এবং ব্যাসার্ধটা বের করতে পারবো। দেখো এটা যদি 12 হয়, এটা যদি 16 হয়, তাহলে অপর বাহুটা কত হবে? আমরা একটা ট্রিপলেট জানি পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, 12 16 আর 20, তাই না? তাহলে এই যে ওই অতিভুজটা তাহলে কত হয়ে যাবে? অতিভুজটা হয়ে যাবে তোমার 20। অতিভুজটা যদি 20 হয়, অর্থাৎ তাহলে আমরা কি এখানে ব্যাসটা পেয়ে গেলাম 20, তাহলে ব্যাসার্ধটা এখান থেকে আমরা আরামসে বের করতে পারবো, এর অর্ধেক অর্থাৎ 10। তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 10, এটাও কত হয়ে যাবে 10। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম আমরা এই বৃত্তটির 10। এবার এর পরিধি জানতে চেয়েছে, তাহলে পরিধি আমরা কিভাবে বের করবো? পরিধির ফর্মুলা আমরা জানি 2 ইন্টু পাই ইন্টু আর, এটা হচ্ছে আর, আর কত পেলাম আমরা 10, রেডিয়াস পেলাম আমরা কত 10, তাহলে এটা 10 রাখলাম। তো দেখো 10 2 20, 20 পাই, তাহলে পরিধিটা কত হয়ে গেল? 20 পাই। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। খুবই সহজ, জাস্ট কনসেপ্ট বুঝতে হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে? 24 নম্বরটা দেখো কি বলছে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তো আগে ক্ষেত্রফল বের করার আগে আগে আমরা ব্যাসার্ধটা বের করব, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ, আগে আমরা এটা জানি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ অনুপাত, আগে আমরা প্রথমে ব্যাসার্ধটা বের করবো। ঠিক আছে, অপরদিকে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তো ফর্মুলা কি হয়ে যায়? সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা হয়ে যায় a/√3, a/√3 বা বাহু বাই √3ও বলতে পারো। অপরদিকে অন্তর্বৃত্তে যেটা ব্যাসার্ধ দাঁড়ায় a/2√3, এইটুকু জাস্ট মাথায় রাখো। পরিবৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে a/√3 এবং সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে a/2√3। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধর মানটা বের করি। তো এ এ তো কাটা যাবে, √3 কাটা যাবে, তাহলে এদিকে পড়ে থাকছে কিছু নাই মানে 1 থাকছে পড়ে, আর এদিকে কিছু নাই মানে কি থাকছে, উপরে কিছু নাই মানে 1 আছে, নিচে হচ্ছে 2, অর্থাৎ এদের রেশিও যেটা দাঁড়াবে 2:1। ঠিক আছে, এই রেশিওটা পেলাম আমরা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এবার জাস্ট ক্ষেত্রফল জানতে চেয়েছে, তো ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম, জাস্ট স্কোয়ার করে দেবে, অর্থাৎ 2:1 যেটা আছে জাস্ট স্কোয়ার করে দাও দুই সাইডে, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে 2 এর স্কোয়ার 4 আর 1 এর স্কোয়ার 1, তাহলে 4:1। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 25 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি তারকে বর্গাকারে বাঁকালে 81 বর্গ সেমি স্থান ঘিরতে পারে, তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেমি স্থান ঘিরতে পারবে? অর্থাৎ একটা তার আছে, এই তারটাকে একটা বর্গক্ষেত্র করব, কত বর্গ সেমি? 81 বর্গ সেমি স্থান ঘিরতে পারবে, অর্থাৎ এটার যে পরিধি, ঠিক আছে, বা পরিসীমা, সেটা হচ্ছে 81 বর্গ সেমি। তাহলে এক একটা বাহু কত হয়ে যাবে, জাস্ট রুট করে দিতে গেলে আমরা একটা বাহু পেয়ে যাব। তাহলে এই বাহুটার মানটা কত বেরাবে?
81 আছে, তো 81 বর্গ সেমি হচ্ছে কি এর ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহুটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে 81, তাহলে বাহুটা কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। বাহুটা হয়ে যাবে 9, তাহলে প্রত্যেকটা বাহুই হয়ে যাবে 9। এটাও 9 হবে, এটাও 9 হবে, এটাও 9 হবে, এটাও 9 হবে। তাহলে পরিসীমা কত হবে? 4টা 9 এর যোগফল। ঠিক আছে, 4 ইন্টু বাহু, পরিসীমা কি হয়? পরিসীমা হয়ে যায় বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4 ইন্টু বাহু, তাহলে বাহু হচ্ছে কত? 9, তাহলে 4 9 36, তাহলে বাহু হচ্ছে পরিসীমা হচ্ছে 36। তাহলে তারটা ছিল, টোটাল তারটা হচ্ছে 36 সেন্টিমিটারের একটি তার। এবার বলছি তার ঠিক অর্ধবৃত্তাকারে বাঁকালে, তো বৃত্তাকার আমাদের কিরকম হয়? এরকম হয়। আর অর্ধবৃত্তাকার মানে কি? এখান থেকে কাটা, অর্থাৎ এরকম টাইপের দেখতে হবে, এই যে এরকম অর্ধবৃত্তাকার। ঠিক আছে, তো এই অর্ধবৃত্তাকারে বাঁকাতে গেলে এটার ক্ষেত্রফল জানতে চেয়েছি। দেখো বাঁকাতে গেলে কত বর্গ সেমি স্থান খেতে পারবে, অর্থাৎ এর ক্ষেত্রফলটা কত হবে। তার আগে আমরা এর পরিধিটা বের করার চেষ্টা করি। বর্গক্ষেত্রের দেখো বৃত্তের পরিধি কি হয়? 2 পাই আর হয়। এটার পরিধি হচ্ছে 2 পাই আর, 2 পাই আর। তাহলে এটার পরিধি কত হয়ে যাবে? জাস্ট এটাকে 2 দ্বারা ভাগ করতে গেলে আমরা পরিধি পেয়ে যাবো শুধু পাই আর। তাহলে এর পরিধি হয়ে যাবে তোমার কত? পাই আর। ঠিক আছে, তাহলে এর পরিধি পেলাম পাই আর। দেখো এই এই বৃত্তটার পরিধি হচ্ছে তোমার 2 পাই আর, আর এটার বৃত্তটা পেলাম আমরা কত? শুধু এইটুকু জাস্ট দেখো, এইটুকু পেলাম আমরা শুধু পাই আর। আর এখানে দেখো, এখানেও কিন্তু এখানে একটা ব্যাস ঢুকে আছে, ঠিক আছে তাই না? এটা এটা আর এটা আর, এখানে অর্থাৎ 2 আর ঢুকে আছে। তাহলে এটা প্লাস 2 আর তোমাকে যোগ করতে হবে, 2 আর। তাহলে আমাদের অ্যাকচুয়াল যেটা অর্ধবৃত্তের পরিধি, এটা অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা, অর্ধবৃত্তের পরিধি। তাহলে অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা আমাদের কি থেকে আসে? দেখো কেমন করে আসছে। তো জাস্ট এখান থেকে আর যদি আমরা কমন নিই, তাহলে থাকছে এখানে করে পাই প্লাস 2 বা 2 প্লাস পাই, যাই হোক, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পরিধি, অর্ধবৃত্তের পরিধি। তো এই পরিধি সমান আমরা তাহলে লিখতে কি পারি? তাহলে আর ইন্টু পাই প্লাস 2 ইজ ইকুয়াল টু, এটার পরিধির সমান তাহলে কি হয়ে যাবে? তারটা ছিল কত? 36 সেন্টিমিটারে, তাহলে জাস্ট 36 করলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করবো কেমন করে? আর এটা হচ্ছে তোমার পায়ের মান হচ্ছে 22 এর 7 প্লাস 2 ইজ ইকুয়াল টু 36। তাহলে এখান থেকে আর এখান থেকে যদি লসাগু করা যায়, 7 লসাগু, তাহলে এটা হচ্ছে তোমার 22 প্লাস 7 2 14 ইজ ইকুয়াল টু 36। তাহলে আর এটা হচ্ছে তোমার কত? 7, আর এই দুটাকে যোগ করতে গেলে কত হচ্ছে? 4 আর 2 6, আর 2 আর 1 3, 36 ইজ ইকুয়াল টু 36। তাহলে দেখো এই 36টা কাটা যাবে, তাহলে আর এর মানটা এখান থেকে আমরা কত পাবো? আর এর মান পাবো আমরা 7। ঠিক আছে, আর এর মান বা রেডিয়াসটা পেয়ে গেলাম আমরা 7। এবার জানতে কি চেয়েছে? ক্ষেত্রফল জানতে, কত বর্গ সেমি স্থান খেতে পারবে, অর্থাৎ ক্ষেত্রফল। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়? অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায়, দেখো এই এটা এটা বৃত্তটার ক্ষেত্রফল কি হয়ে যায়? পাই আর তার স্কয়ার, আর অর্ধবৃত্ত যখন হবে জাস্ট 2 দ্বারা ভাগ। ঠিক আছে, জাস্ট 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা। অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার বাই 2। এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বাই 2। তাহলে সেটা আমরা পুট করি, পাই আর স্কয়ার বাই 2। তো এখানে আমরা আর এর তো মান তো পেলাম, আর এর মান কত পেলাম? 7, জাস্ট 7 পুট করব। তাহলে এখানে আমরা পায়ের মান জানি 22 এর 7, নিচে আছে 2, তো 2টা নিচে রাখলাম। আর আর স্কয়ার মানে কি? 7 এর স্কয়ার 49। জাস্ট এখান থেকে কাটাকাটি করব, 7 দিয়ে কাটা যাবে 7 7 49, আর 2 দিয়ে 11। তাহলে 11 আর 7 গুণ করতে গেলে হয়ে যাবে 77। তাহলে 77 সেমি, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 77 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের পরিধির অন্তর 22 সেমি। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? তো কিভাবে করবো এটাকে দেখো। এটি বর্গক্ষেত্র বলে দিয়েছে, তো এটা আমরা একটা বর্গক্ষেত্র ড্র করে নিলাম। এই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, অর্থাৎ একটা অন্তর্বৃত্ত একটা পরিবৃত্ত, তো পরিবৃত্তটা আগে বলেছে, পরিবৃত্তটা আগে করে নি। তো এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত,
আর অন্তর্বৃত্ত কিরকম হবে, অন্তর্বৃত্ত হচ্ছে তোমার ভিতরের দিকে বৃত্তটা থাকবে। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, পরিবৃত্ত এটাকে আমরা সার্কাম রেডিয়াস বলতে পারি, সার্কাম রেডিয়াস, আর এটাকে আমরা ইন রেডিয়াস। তো সার্কাম রেডিয়াস আর ইন রেডিয়াসের প্রথমে আমরা রেশিওটা বের করে নেব। দেখো বর্গক্ষেত্রের বাহু যদি আমাদের এ হয়, ভালো করে বুঝবে, বর্গক্ষেত্রের বাহু যদি আমাদের এ হয়, অর্থাৎ এই বাহুটা যদি আমাদের এ হয়, তাহলে অন্তর্বৃত্তের ব্যাস হয়ে যাবে কি এ, তাই না? অন্তর্বৃত্তের ব্যাসটা হয়ে যাবে এ, এবং এর ব্যাসার্ধটা কি হয়ে যাবে এ বাই টু। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা হয়ে যাবে এ বাই টু। এটুকু ক্লিয়ার? দেখো এবার সার্কাম রেডিয়াসটা দেখো, যেটা দেখো আমাদের বর্গক্ষেত্রের কর্ণ, যেটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণ, ওটা হচ্ছে আমাদের পরিবৃত্তের ব্যাস। যেটা আমাদের বর্গক্ষেত্রের কর্ণ, ওটা হচ্ছে আমাদের পরিবৃত্তের ব্যাস। তাহলে এখানকার ব্যাসার্ধ কত যাবে, কর্ণের ফর্মুলা আমরা কি জানি, এ বা এ রুট টু, তাই না? বাহু রুট টু হয়ে যায়। তাহলে এটা যদি বাহু রুট টু হয়ে যায়, বাহু হচ্ছে এ, তাহলে এ রুট টু যদি হয় কর্ণ, তার কর্ণর অর্ধেক হয়ে যাবে কি ব্যাসার্ধ, অর্থাৎ এ বাই এ রুট টু বাই টু। এটা হয়ে গেল এটা এদের রেডিয়াস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ব্যাসার্ধটা পেয়ে গেলাম। ভালো করে বোঝার চেষ্টা করবে, বর্গক্ষেত্রের যেটা কর্ণ, ওটা হচ্ছে আমাদের পরিবৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধটা কত হয়ে যাবে, জাস্ট 2 দিয়ে ভাগ, অর্থাৎ এ রুট টু বাই টু। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, রুট টু দিয়ে এটাকে যদি কাটা যায়, তাহলে পড়ে থাকবে নিচে হচ্ছে শুধু রুট টু। তাহলে এদের যেটা অ্যাকচুয়াল রেশিওটা পাচ্ছি এ রুট, এটা এদের যেটা রেশিওটা পাচ্ছি কি এ রুট টু বাই এ বাই টু। ঠিক আছে, এটা ওদের রেশিও কিসের, ব্যাসার্ধের। এখান থেকে আমরা পরিধিটা বের করতে পারবো। পরিধির ফর্মুলা কি হয়ে যায়, টু পাই আর, দেখো এখানে পরিধি যেহেতু বলে দিয়েছে, পরিধির অন্তর যেটা বলে দিয়েছে, তো এখান থেকে আমরা পরিধিটা বের করতে পারবো। তো পরিধি থেকে আমরা টু পাইটা কমন নিতে পারি। টু পাইটা কমন যদি নিয়ে নিই, আচ্ছা পায়ের মান ডাইরেক্ট আমরা 22/7 পুট করে দিই। 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7, আর রেডিয়াসটা তো কমন যাবে, তাহলে পরিবৃত্ত রেডিয়াস হচ্ছে, পরিবৃত্তটা কত হয়ে যাবে এ বাই রুট টু। জায়গা ছোট লাগবে, ওই জন্য আমি তোমাদের সংক্ষেপে করাচ্ছি। ঠিক আছে, জায়গা অনেকটা লাগবে, ওই জন্য একটু আমি তোমাদের সংক্ষেপে করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে তোমাদের কি পেলাম, পরিবৃত্তের এটা হচ্ছে তোমার পরিধি। অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ডিফারেন্স এটা সমান, সেটা বলে দিয়েছে কত, অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের পরিধির ডিফারেন্স কিন্তু এটা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর এদের ডিফারেন্সটা বলে দিয়েছে 22 সেন্টিমিটার, এদের ডিফারেন্সটা বলে দিয়েছে 22 সেন্টিমিটার। তো 2 দিয়ে এটা কাটা যাবে, আচ্ছা সরি, এটা 2 দিয়ে পরে কাটছি, এটা আমরা 22টা কেটে দিতে পারি, 22 দিয়ে কাটা যাবে, 22 কেটে দিলাম। তাহলে পড়ে থাকছে কত, এদিকে তোমার পড়ে থাকবে 2। এখান থেকে আমার এক কাজ করতে পারি, এই 60টাকে আমরা এদিকে পাঠিয়ে দিতে পারি, তাই না? তো 60টাকে যদি আমরা এদিকে পাঠিয়ে দিই, 60টা এখানে চলে আসলো। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই, অর্থাৎ 2 এ সবটি থেকে কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে 2 এটা যদি কমন যায়, তাহলে এখানে পড়ে থাকবে কি 1/√2 মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু কত, 7। ঠিক, এটুকু বুঝতে পেরেছো? আর এখান থেকে যদি আমরা এর মানটা বের করি, কেমন করে বের করবো দেখো, 2a, আর এটা এদের লসাগু হয়ে যাবে √2 ইন্টু √2, আর এটা হয়ে যাবে 2 মাইনাস √2 ইজ ইকুয়াল টু 7। এটুকু বুঝতে পেরেছো আশা করি। অঙ্কটা একটু লেন্দি হবে, ওই জন্য আমি একটু ছোট ছোট করে করার চেষ্টা করছি। তাহলে এর মানটা কত হয়ে যাবে, এর মানটা হয়ে যাবে 2 মাইনাস √2, নিচে থাকবে 2 ইন্টু 2, আর উপরে চলে যাবে তোমার 7 গুণ 2√2, 2√2। ঠিক আছে, এর মানটা পেলাম আমরা এটা। তো এখান থেকে আমরা এক কাজ করতে পারি, 2 কেটে দিতে পারি, 2 কেটে দিতে পারি। তাহলে আমাদের এর মানটা কি দাঁড়াচ্ছে,
7√2, নিচে হচ্ছে 2 মাইনাস √2। ঠিক, তো এখান থেকে আমরা যদি মাইনাসটাকে ক্যান্সেল করার চেষ্টা করি, তাহলে উপর নিচে কি করতে হবে, 2 প্লাস √2 দ্বারা গুণ করতে হবে, উপর নিচে দুই জায়গাতে। এর ফলে দেখো কি দাঁড়াচ্ছে আমাদের, এটা একটা আমাদের ফর্মুলা চলে আসলো, a প্লাস বি মাইনাস বি। তাহলে একবার এদের যোগ করবো, একবার বিয়োগ করবো। তাহলে a স্কোয়ার, আচ্ছা এটা যোগ আর বিয়োগ তো দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা করতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার 4, আর 4 থেকে 2 বাদ হচ্ছে 2, তাহলে নিচে পড়ে থাকবে 2। দেখো এটা কিভাবে হলো, আমরা ফর্মুলা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এই ফরম্যাটটা আমাদের দেওয়া আছে, জাস্ট আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, অর্থাৎ 2 এর স্কোয়ার 4 করলাম, আর 4 আর √2 এর স্কোয়ার করলাম। তো √2 এর স্কোয়ার শুধু 2 হয়, আর 2 এর স্কোয়ার 4, তাহলে 4 থেকে 2 বাদ হচ্ছে 2। এটুকু করলাম সংক্ষেপে, কারণ জায়গাটা বেশি লাগবে তাই। ঠিক আছে, তো এটা হলো, আর উপরে তাহলে কি পড়ে থাকছে 7√2, আর এটা পড়ে থাকছে তোমার 2 প্লাস √2। ঠিক আছে, তো দেখো এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখো, এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু বাহুর মানটা বের করতে পারি, তাই না? তাহলে আমরা এর মানটা বের করলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো এখানে কেমন করে করছি আমরা, দেখো 7√2 তো ছিলই, আর এই শুধু 2 যেটা আছে, এইখান থেকে আমরা যেটা পাবো, এখান থেকে আমরা কি পাবো, শুধু যেটা 2 আছে ওটাকে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, √2 ইন্টু √2 লিখতে পারি। ঠিক আছে, প্লাস √2 ডিভাইডেড বাই 2, আর এই 2 টাকেও আমরা লিখতে পারি √2 ইন্টু √2, নিচে √2 টাকেও লিখতে পারি আমরা, নিচে যেটা 2 আছে এই 2টাকে লিখতে পারি আমরা √2 ইন্টু √2। ঠিক আছে, কারণ দুটা √2 কে গুণ করতে গেলে আমাদের 2 হয় বা 2 হয়। তো এর ফলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা, 7√2, দেখো এই √2টা এই √2টা কাটা যাবে, এই একটা √2 একটা √2 কাটা যাবে, তাহলে পড়ে থাকছে উপরে কত, 7। আর দেখো এই দুটো √2 থেকে একটা √2 কমন নিলাম, তাহলে 7√2 থাকছে। ঠিক আছে, আর ব্র্যাকেটে তাহলে কি পড়ে থাকবে, √2 প্লাস 1, একটা √2 তো কমন নিয়েছি, 1 থাকছে, নিচে পড়ে থাকছে আবার √2। তাহলে আবার দেখো এই √2 আবার এই √2 কাটা যাবে, তাহলে অ্যাকচুয়াল যেটা পড়ে থাকবে 7√2 প্লাস 1, এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, দেখো 7√2 প্লাস 1 কোন অপশনে আছে, অপশন সি তে আছে, তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। অনেকটা বড় লাগলো, ওই জন্য অনেকটি জায়গায় আমি তোমাদের স্কিপ করে করে করালাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা যদি তোমরা না বুঝতে পারো এই দুইটা কেমন করে হলো, আমি তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই 2 এর স্কোয়ার কত হয়ে যায়, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো একবার আমি তোমাদের 2 এর স্কোয়ার মাইনাস √2 এর তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 এর স্কোয়ার হয়ে যায় 4, আর এটা হচ্ছে তোমার √2 এর স্কোয়ার হচ্ছে মানে শুধু 2, তাহলে 4 থেকে 2 বাদ হচ্ছে 2। তাহলে এই দুইটা হচ্ছে তোমার, এই দুইটা কেমন করে আসলো, এটা কিন্তু আমি তোমাদের এটা সংক্ষেপে করে দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 27 নম্বরটা দেখো কি বলছে, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, এটির ব্যাসের সাংখ্যমান কত? তো বৃত্তের পরিধির ফর্মুলা আমরা জানি 2 পাই আর, আর ক্ষেত্রফলটা কত বলে জানি আমরা, পাই আর তার হোল স্কোয়ার। এদের দুটোর সাংখ্যমান সমান, অর্থাৎ এটা দুটো সমান। তো এই যে ব্যাসের সাংখ্যমান কত, ব্যাস জানতে চেয়েছে, তো আমরা এক কাজ করতে পারি, পাই পাইটা কাটতে পারি, আর এখানে আর কাটতে পারি, একটা আর তাহলে পড়ে থাকলো। তাহলে আর অর্থাৎ আর এর মান পাচ্ছি আমরা 2, ব্যাসার্ধ পাচ্ছি কত 2, তাহলে ব্যাস কত পেয়ে যাবো বা ডায়ামিটার কত পেয়ে যাবো, জাস্ট 2 ইন্টু 2, তাহলে ডায়ামিটার বা ব্যাস পেয়ে যাবো 4। তাহলে অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। সিজিএল এর প্রশ্ন, ভালো প্রশ্ন একটি। চলো নেক্সট প্রশ্ন কি, 28 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যে ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 12, 16 ও 20 সেমি, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? তো দেখো 12, 16, 20, 12, 16, 20, এটা হচ্ছে কিসের ট্রিপলেট তোমরা জানো, সমকোণী ত্রিভুজের ট্রিপলেট। তো একটা বাহু যদি 12 হয়, একটা 16 যদি হয়, তাহলে অপরটা হয়ে যাবে 20। তো এর ভিতরে একটা অন্তর্বৃত্ত বলেছে, অর্থাৎ এখানে একটা বৃত্ত আছে, তো এটার ব্যাসার্ধ কত সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এক্ষেত্রে আমি তোমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে বলেছিলাম। ফর্মুলাটা কি, a প্লাস বি মাইনাস সি বাই 2, এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, যখন সমকোণী ত্রিভুজের ভিতরে বৃত্ত থাকবে তার ব্যাসার্ধ বের করতে দিবে, তখন জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখবে। তাহলে এ হচ্ছে এটা বাহু হচ্ছে এ, এটা বাহু হচ্ছে বি, আর এটা বাহু হচ্ছে সি। ঠিক আছে,
তাহলে এ বি দুটাকে যোগ করবো, অর্থাৎ 12 আর 16, তাহলে 12 যোগ 16 মাইনাস হচ্ছে সি হচ্ছে 20 বাই 2, তাহলে 12 আর 16 যোগ করলে কত হয়? 6 আর 2 8, 8 আর হচ্ছে তোমার 2 28, 28 থেকে 20 বাদ হচ্ছে 8, 8 বাই 2, তাহলে এটা দিয়ে কাটা যাবে 4। তাহলে আমাদের ব্যাসার্ধ কত হয়ে যাবে? 4 সেমি। ঠিক আছে, তোমরা এইভাবে মাথায় রাখতে পারো যে যেই দুটো ক্ষুদ্রতম বাহু থাকবে তাদের যোগফল করে বৃহত্তম বাহুটাকে বিয়োগ করে দিবে, আর তাকে 2 দ্বারা ভাগ করলে গেলে কিন্তু আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাব। অর্থাৎ এই যে এই মানটা সেটা পেয়ে যাব কত সেমি? এটা হয়ে যাবে 4 সেমি। ঠিক আছে, এখান থেকে এইটুকু হচ্ছে 4 সেমি, এটাও 4, এটাও 4, তো ব্যাসার্ধটা হয়ে যাবে 4 সেমি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি? 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যে ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 10 সেমি, 14 সেমি ও 16 সেমি, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেমি? তো এই মানগুলো দেখে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজ সাধারণত এরকম হয়, তিনটে বাহু আলাদা, এটা যদি 10 সেমি মান হয়, এটা যদি 14 সেমি হয়, অপরটি আছে 16 সেমি। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। প্রথমে কোন ত্রিভুজটা আমাদের জানতে হবে? এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা কি হবে? তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে তোমার, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে যাবে ক্ষেত্রফল, কার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তো ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাবো? ক্ষেত্রফলটা পরে বের করছি, আগে অর্ধ পরিসীমাটা বের করি। অর্ধ পরিসীমাটা খুবই সহজ, তিনটে বাহুর যোগফল। তিনটে বাহুর যোগ করতে গেলে কত পাচ্ছি? দেখো, তিনটে বাহুর যোগ করে 2 দ্বারা ভাগ করতে গেলে আমরা অর্ধ পরিসীমাটা পেয়ে যাই। তাহলে 10 আর 10, 3 10 30 আর 10 40, 40 বাই 2, 40 বাই 2, এটা হয়ে যাবে তোমার অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। ঠিক আছে, অর্ধ পরিসীমা তাহলে কত দাঁড়াচ্ছে? 2 দিয়ে কাটা যাবে 20, তাহলে অর্ধ পরিসীমাটা দাঁড়াচ্ছে আমরা কত পাচ্ছি? 20 অর্ধ পরিসীমা। ঠিক আছে, অর্ধ পরিসীমা, তাহলে পরিসীমাটা পাচ্ছি 40 আর অর্ধ পরিসীমা পাচ্ছি 20, তাহলে 20 থাকবে নিচে, আর উপরে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ক্লিয়ার? তাহলে রুট ওভার এস এর মান পাচ্ছি কত? 20, অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, এসটাকে এখানে আমরা অর্ধ পরিসীমা দ্বারা ডিনোট করতে পারি। এস মাইনাস এ অর্থাৎ 20 থেকে 10 বাদ হচ্ছে কত? 10 ইন্টু 20 থেকে 16 বাদ 4 ইন্টু 20 থেকে 14 বাদ 6। তো এখান থেকে যদি আমরা রুট গুলো তুলে নিই, তাহলে রুটটা তুলে নিলে কত পাচ্ছি দেখো, টাকে যদি আমরা তুলে নিই দেখো কত পাই। এই 20 টাকে যদি আমরা ভেঙে নিই, 4 গুণ 5 গুণ এই 10 টাকে যদি ভেঙে নিই আমরা, 5 গুণ 2, এই 4টা 4ই থাকলো, আর 6 টাকে যদি ভাঙি আমরা 3 গুণ 2, তাহলে দেখো আমরা কত পাচ্ছি। এই রুট 4, রুটটা উঠে দেখো এখানে 4 কটা আছে? দুটা 4 আছে, তাহলে দুটো 4 থেকে আমরা একটা 4 কে লিখতে পারি, অর্থাৎ এই 4 আর এই 4, এই দুটো 4 থেকে আমরা একটা 4 লিখতে পারি। দুটো 5 আছে, দুটো 5 থেকে আমরা একটা 5 বের করতে পারি। আর দুটা 2 আছে, দুটা 2 থেকে আমরা একটা 2 নিতে পারি। আর তাহলে পড়ে থাকলো কত বাইরে? শুধু রুট 3। 3টা তো বেরাবে না, তাহলে রুটের ভিতরে 3 থাকবে। আর এটাকে গুণ করতে গেলে কত হচ্ছে দেখো, 4 5 20, 20 দিয়ে 40, তাহলে 40 রুট 3, 40 রুট 3 পাচ্ছি এটার মান, 40 রুট 3। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা পাচ্ছি এখানে কত? 40 রুট 3। তো এখান থেকে জাস্ট কাটাকাটি করতে গেলে আমরা পেয়ে যাবো, এটা দিয়ে কাটা যাবে 2, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার 2 রুট 3, 2 রুট 3। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে 2 রুট 3, অপশন ডি। তো ফর্মুলাগুলো জাস্ট মাথায় রাখতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফর্মুলার উপর ডিপেন্ড করছে, আর যখন আমরা জ্যামিতি করব তখন আমরা আরো ডিটেলসে আলোচনা করব। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 30 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কি বৃত্তাকার মাঠের বাইরের দিকে সমপরিসর বিশিষ্ট রাস্তাটির ভেতর ও বাইরের দিকের পরিধির পার্থক্য 40 মিটার হলে রাস্তার প্রসার কত? তো একটা মাঠ আছে এবং মাঠের বাইরে একটা রাস্তা আছে, সমপরিসর বিশিষ্ট রাস্তা আছে। ঠিক আছে, মানে সব দিকে সমান। ছবিটা যাই হোক হলো না। তো এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, বৃত্ত অর্থাৎ মাঠটির কেন্দ্র যদি হয়, তাহলে এর ক্ষেত্রে এটার ব্যাসার্ধ কত হয়ে যাবে? আর এটাকে সাপোজ আমরা R1 ধরলাম, আর রাস্তা সহ
কেন্দ্র থেকে এটার ডিস্টেন্সটা ধরে নিলাম R2, অর্থাৎ এটার ব্যাসার্ধ আর এটা হচ্ছে এর ব্যাসার্ধ। তো এখানে আমাদের পরিধির পার্থক্যটা বলে দেওয়া হয়েছে 44। তো পরিধির ফর্মুলা আমরা জানি সাধারণত 2 পাই আর, আর অর্থাৎ প্রথম মাঠটির যদি আমরা পরিধি বের করি R1, এবং দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো 2 পাই আর, এটা হচ্ছে R2। দ্বিতীয়টির ক্ষেত্রে অর্থাৎ রাস্তা সহ যেটা বৃত্তটা পাচ্ছি আমরা, সেটার পরিধি হচ্ছে 2 পাই আর 2, ঠিক আছে। তো এদের যেটা ডিফারেন্স, পরিধির যেটা ডিফারেন্স, সেটা বলে দিয়েছে কত, 44 মিটার। তো এখান থেকে আমরা বের করতে পারবো রাস্তার প্রসার কতটি বা রাস্তার ক্ষেত্রফলটা কত, ঠিক আছে। তো এখান থেকে আমরা 2 পাইটা কমন নিতে পারি, তাহলে ব্র্যাকেটে থাকবে কত, R1 মাইনাস R2, যেটা সমান হচ্ছে 44। তাহলে 2 দিয়ে এটা কাটা যাবে, 2 দিয়ে হচ্ছে 22, আর R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে পায়ের মান 22/7, তাহলে এই পাইটা যদি আমরা নিচে রাখি তাহলে 22/পাই, আর পায়ের মানটা জাস্ট এখানে যদি আমরা পুট করে দিই, অর্থাৎ 22 নিচে হচ্ছে কি 22/7, 7টা উপরে চলে যাবে, তো 22 তো কাটাই যাবে, তাহলে 7 মিটার, ঠিক আছে। রাস্তাটির ক্ষেত্রফল তাহলে কত দাঁড়াবে, রাস্তাটির প্রসার কতটি হবে, 7 মিটার। তাহলে এই চওড়াটা, এই যে ডিফারেন্সটা, সেটা হয়ে যাবে কতটা, 7 মিটার। এই যে ডিফারেন্সটা পাচ্ছি তাহলে কত, 7 মিটারের, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এই অধ্যায়ে মোটামুটি 90টার মতো প্রশ্ন আছে। তো প্রথম ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 30টা করালাম, এবং পরের ভিডিওতে আমি যতটা পারবো তোমাদের করানোর চেষ্টা করব। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ধন্যবাদ।